সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ১৯৮১ সালে চট্টগ্রামে সেনা কর্মকর্তাদের হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার খুনিদের বিচারও হয়েছিল সামরিক আদালতে। তবে সেই সময়ে কয়েকজন বিচারক বাংলাদেশের যেহেতু প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, সেই প্রেসিডেন্টের হত্যাকারীদের বিচার কার্য বেসামরিক আদালতে হোক এরকম চেয়ে আবেদন করেছিলেন কয়েকজন আইনজীবী। তবে ওই আদালতের আইনজীবী সেটি গ্রহণ করেননি। আমরা দেখলাম জিয়াউর রহমানের খুনিদের বিচার হয়েছিল বা দণ্ড হয়েছিল সামরিক আদালতে। তবে বাংলাদেশের বেসামরিক আদালতেও রানিং সেনা কর্মকর্তাদের বিচার কার্য সম্পন্ন হওয়ার অনেক নজির রয়েছে। নারায়ণগঞ্জের যে ৭ খুনের ঘটনা, সেই ঘটনায়ও ৩ জন সেনা কর্মকর্তার দণ্ড হয়েছিল বেসামরিক আদালতে। ফজলেনুর তাপসের উপর হামলার ঘটনায় কয়েকজন সেনা কর্মকর্তার বিচার হয়েছিল বেসামরিক আদালতে। বিডিআর বিদ্রোহের ঘটনায় কয়েকজন সেনা কর্মকর্তার বিচার হয়েছিল বা দণ্ড হয়েছিল বেসামরিক আদালতে। অর্থাৎ নজির অনেক রয়েছে, বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার হওয়ার অনেক নজির রয়েছে। সর্বশেষ এই বিষয়টি আলোচনায় এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন ১৫ জন রানিং সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই গ্রেফতারি পরোয়ানা জারির পর সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা ১৫ জনকে হেফাজতে নিয়েছে। অর্থাৎ হেফাজতে নিয়ে তারা কি আদালতে সোপর্দ করবে কিনা বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে তুলে দেবে কিনা, পুলিশের হাতে তুলে দেবে কিনা সেটা কিন্তু জানায়নি। নাকি তারা সামরিক আদালতে তাদের বিচার করবে সেটাও অস্পষ্ট। এর মাঝখান দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে তাদেরকে হেফাজতে রাখলেই হবে না, তাদেরকে আদালতে উপস্থিত করতে হবে এবং কাউকে আটক করে ২৪ ঘন্টার মধ্যে কিন্তু আদালতে উপস্থিত করার নিয়ম রয়েছে, আইন অনুযায়ী নিয়ম রয়েছে। অর্থাৎ তিনি সেটির প্রতি ইঙ্গিত দিচ্ছেন এবং এই রানিং সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে অ্যাক্ট রয়েছে সেই আইনে তাদের বিচার করা সম্ভব বলে তিনি স্পষ্টত জানিয়েছেন। এখন প্রশ্ন হইল যে এই সেনাবাহিনীর এই কর্মকর্তাদের বিরুদ্ধে যখন গ্রেফতারি পরোয়ানা জারি করলো এবং সেনাবাহিনী যখন তাদেরকে হেফাজতে নিল এবং নানা দিক থেকে যখন দাবি উঠলো এই সেনা কর্মকর্তাদেরকে বেসামরিক আদালতে সোপর্দ করার জন্য বা তোলার জন্য, তখন নানা ধরনের নানা ধরনের সেনাবাহিনীর ভিতরে নানান কিছু হচ্ছে বলে নানানজন নানান ধরনের গুজব ছড়াচ্ছে। এখন প্রশ্ন হইল এই ঘটনাকে কেন্দ্র করে আসলে কি বাংলাদেশের কোনো শঙ্কা রয়েছে কিনা বা বাংলাদেশ কোনো সংকটে পড়তে চাচ্ছে কিনা বা সেনাবাহিনী কি আসলে বিষয়টা খুব সিরিয়াসলি নিয়ে খুব বড় ধরনের ঘটনা ঘটিয়ে ফেলবে কিনা। আগে জানা দরকার যে ১৫ জন কর্মকর্তা তারা আসলে কারা। কোনো ছোটোখাটো কর্মকর্তা না, এর মধ্যে ৫ জনই সাবেক ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক। একজন ছিলেন শেখ হাসিনার সামরিক সচিব, একজন ছিলেন এনএসআই এর প্রধান বা জাতীয় গোয়েন্দা সংস্থা যেটি রয়েছে সেটির প্রধান। অর্থাৎ কেউই কোনো ছোট কর্মকর্তা না। আপনি যদি সংখ্যাটা দেখি, একজন মেজর জেনারেল, ৭ জন ব্রিগেডিয়ার জেনারেল, একজন কর্নেল, ৪ জন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর রয়েছেন, এরকম আরেকজন অবসরোত্তর ছুটিতে আছেন, তবে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন, এখনও তিনি কর্মরত আর কি, মানে অবসর প্রস্তুতিকালীন অবসরে যাওয়ার আগে একটা ছুটি পেয়ে থাকেন, সম্ভবত সেই ছুটিতে রয়েছেন। অর্থাৎ এই ১৫ জন আর্মির হেফাজতে রয়েছে। এখন এই বড় বড় কর্মকর্তাদের যদি বেসামরিক আদালতে বিচার হয়, এটা সেনাবাহিনীর জন্য একটা বড় ধরনের আঘাত, কিংবা আমাদের সেনাবাহিনী যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে পিস কিপিংয়ের বা শান্তিরক্ষী হিসাবে যে কাজ করে সেটাতে এক ধরনের ইম্প্যাক্ট আসতে পারে বলে কেউ কেউ মনে করছেন। এই ঘটনাটা ঘটছে, এটা নিয়ে সেনাবাহিনীকে কেন্দ্র করে এবং অর্থাৎ সামরিক এবং বেসামরিকের মধ্যে নতুন একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ, সেই অভিযোগ যদি প্রমাণিত হয় এবং তাদের বিচার কার্য যদি সম্পন্ন হয় এখানে বেসামরিক আদালতে, যেটা অনেক ওপেনলি প্রকাশ হয়ে যাবে, ওপেনলি সবাই দেখবে এবং পত্রিকায় খবর হবে এবং রায় প্রকাশ হবে, তখন এটা যখন সামনে আসবে যে তারা কি কি অপরাধ করেছে, এটা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কিংবা একটা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে সেনাবাহিনীর বিরুদ্ধে ভিতরে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন।
সেই ক্ষেত্রে কেউ কেউ বলছেন আসলে এই বিষয়টি সামরিক আদালতেই দেখা উচিত, কেননা সামরিক আদালতের বিষয়গুলো সেভাবে বাহিরে প্রকাশ হয় না। এখন কথা হইল সেনাবাহিনী এটা কিভাবে দেখবে, আর এদের আসলে বিচার কি বেসামরিক আদালতে করা সম্ভব কি না? সম্ভব। যে আইন আইসিটি অ্যাক্টের যে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যেটি রয়েছে সেটির মধ্য দিয়ে এই সেনা কর্মকর্তাদের বিচার সম্ভব বলে তাজুল ইসলাম এবং স্বাধীন মালিক, সিনিয়র আইনজীবী স্বাধীন মালিক জানাচ্ছেন যে হচ্ছে তাদের বিচার কার্য এই আইসিটি অ্যাক্টে সম্পন্ন করা বা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের মধ্যে দিয়ে সম্পন্ন করা সম্ভব। এখন কথা হইল এটাকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভেতরে আসলে কি ঘটতে পারে বা সেনাবাহিনী আসলে কি চাচ্ছে। সেনাবাহিনী কি চাচ্ছে সেটা আসলে কোনো স্টেটমেন্ট দিলেও আসলে সেনাবাহিনীর ভেতরকার পরিস্থিতি বোঝা যায় না। আপনি কিছু জিনিস অনুমান করতে পারেন, অনুমান করলেও আবার দেখা গেল এক ধরনের বিপদ। তাও আসলে যেহেতু সেন্সিটিভ ঘটনা এবং বড় ধরনের ঘটনা, এই ঘটনায় আমরা কিছু স্পেকুলেশন করতেই পারি। ধরেন এই কর্মকর্তাগুলো যদি অপরাধ করে থাকে বা হচ্ছে তারা একটা ট্রায়াল, যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা একটা ট্রায়াল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়াই উচিত। সেটা সামরিক হোক বেসামরিক হোক, যে কোনো একটা মধ্য দিয়ে যে অপরাধ করেছে, যিনি অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি হওয়া উচিত বা সেই অপরাধের তদন্ত বা সেই অপরাধের অভিযোগের তদন্ত হওয়া উচিত। এই ক্ষেত্রে তাদেরকে কি সামরিকে বেসামরিক আদালতে তোলা হবে কিনা বা হচ্ছে এই আমাদের যাদের যে প্রক্রিয়ায় বিচার কার্য সম্পন্ন হয় সেখানে তাদেরকে আনা হবে কিনা, এটা একটা প্রশ্ন। সেনাবাহিনীকে এটা চাচ্ছে কিনা? সেনাবাহিনীর মধ্যে যেটা শোনা যাচ্ছে বা যেটা অনুমান করা যাচ্ছে যে সেনাবাহিনীর মিড লেভেল চাচ্ছে, যেহেতু এই লোকগুলা এই কর্মকর্তাগুলো সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কিংবা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা, সেই ক্ষেত্রে এরা যদি অপরাধের সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে সেটা তদন্ত হোক, এরকমটা চাচ্ছেন বলে এক ধরনের অনুমান করা যাচ্ছে। তবে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা আরও যারা রয়েছেন তারা আসলে এই কর্মকর্তারা হচ্ছে এই বেসামরিক জায়গায় আইসা বিচারের মুখোমুখি হোক এরকমটা চাচ্ছেন না বলে এক ধরনের আন্দাজ কেউ কেউ করছেন, এক ধরনের অনুমান করছেন। তবে পিনাকি ভট্টাচার্য যেটা বলছেন যে সেনাবাহিনী কু করার চেষ্টা করছে, ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান অর্থাৎ আমাদের সেনা প্রধান এক ধরনের মনক্ষুণ্ণ হয়েছে সেনা কর্মকর্তাদেরকে হচ্ছে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার পর অনেকগুলো এপিসির দৌড়াদৌড়ি দেখা যাচ্ছে, এক ধরনের অস্থিরতার কথা তিনি বলছেন। এগুলা পুরোটাই গুজব, এরকম কোনো কিছুই ঘটছে না। এই সেনাবাহিনী যদি চাইতো 5 আগস্টের পর যে কোনো দিন ক্ষমতা নিয়ে নিতে পারত। আমাদের সরকারটা এমন একটা দুর্বল সরকার, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এত পরিমাণ অনৈক্য, এত পরিমাণ মতের অমিল, এত পরিমাণ দ্বন্দ্ব, এই জায়গা থেকে এখানে যে কেউ আমি শুধু এই আর্মি না, যদি অন্য কোনো ছোট একটা গ্রুপ বা বড় একটা গ্রুপও যদি চাইতো বা কিছু গ্রুপ যদি একসঙ্গে হয়েও যদি চাইতো বাংলাদেশের ক্ষমতা দখল করার যদি চেষ্টা চালাতো সেটা সম্ভব হইতো আমি মনে করি। কেননা এই পরিমাণ দুর্বলতা বাংলাদেশে গত 1 বছর ধরে এক্সিস্ট করতেছে। সেই জায়গা থেকে আর্মি সেই লিপ্সা করেনি কিংবা আর্মি সেই লোভ করেনি। আর্মিকে নানাভাবে আঘাত করা হয়েছে কিন্তু আর্মি কোনো পাল্টা আঘাত করেনি। আর্মি ঠিকই বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজটি করে যাচ্ছে। 5 আগস্টের পর পুলিশ যে পরিমাণ ইনঅ্যাক্টিভ হয়ে বসে রয়েছে, সেই জায়গা থেকে আর্মি কিন্তু আর্মির এই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজটি বা দেশকে সুশৃঙ্খল রাখার কাজটি করে যাচ্ছে। তবে এই যে সামরিক বেসামরিক যে নতুন একটা প্রতিপক্ষ আমাদের এখানে তৈরি করা হয়েছে, আমরা দেখতে পেলাম শেখ হাসিনার আমল থেকে আরও আগে থেকেই বাংলাদেশে প্রচুর পরিমাণ প্রতিপক্ষ তৈরি করা হচ্ছে, বিভাজন করা হচ্ছে। এখন আমরা নতুন করে দেখতে পাচ্ছি সামরিক বেসামরিক একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এই ট্রায়ালের নাম করে, নানান কিছু করে। আমি মনে করি যে হচ্ছে এখানে যদি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়ে থাকে এত কথা বলার দরকার নেই। আর্মির কাছে একটা প্রপোজাল দিবে বা হচ্ছে একটা প্রসিজিওরের মধ্যে দিয়ে যাবে এবং আর্মি সেটা অ্যাকসেপ্ট করবে, না হলে হচ্ছে তারা সামরিক আদালত, তারা যদি মনে করে থাকে এটা সামরিক আদালতে করবে, এই বিচারটা তারা সামরিক আদালতে করতে পারে। মূল কথা হলো অপরাধের শাস্তি হওয়া দরকার, সেটা সামরিকে হোক বেসামরিকে হোক, এক জায়গায় হইলেই হইল, এটাই হইল মূল কথা। তবে যেই সংকটটা আসলে দেখা যাচ্ছে যে হচ্ছে
এই সামরিক বেসামরিককে যে এক ধরনের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী করে তুলে ধরা হচ্ছে বা একে অপরের প্রতিপক্ষ হিসাবে উপস্থিত করা হচ্ছে, এটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি এই যে ধরেন এই বেসামরিক আদালতে যদি এই ঘটনাগুলোর বিচার হয়, সেই ক্ষেত্রে এগুলো একেবারেই ওপেনলি হবে এবং বিচার কার্য ওপেনলি হওয়া উচিত। সেই ক্ষেত্রে যখন আর্মিদের এই কর্মকর্তাদের এই ঘটনাগুলো প্রকাশ পাবে, আমি মনে করি প্রকাশ পাওয়া উচিত, কেননা তারা সরকারের দায়িত্ব, দেশের রাষ্ট্রের দায়িত্ব থেকে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যাদের বেতন হয়, তারা অবশ্যই দেশের মানুষের পক্ষে যদি না থাকে, যদি গুম খুন করে থাকে, যদি তারা মানবতা বিরোধী অপরাধ করে থাকে, সেটা অবশ্যই প্রকাশ পাওয়া উচিত। তবে এই ঘটনাগুলো হয়তোবা এই আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী যে শান্তিরক্ষীর মিশনে যে কাজটি করে, সেটাতে হয়তো এক ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। অর্থাৎ এই যে বিভাজন এবং সামরিক বেসামরিক যে প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশের জন্য এবং আর্মি যদি শান্তিরক্ষীতে এক ধরনের একটা ইম্প্যাক্ট পড়ে, এই দুইটা ঘটনা গভীর সংকটে ফেলবে বাংলাদেশকে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।